স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকাকালে আপনি নিরাপত্তা নিয়ে অনেক কাজ করেছেন। তো আপনার কাছে প্রশ্ন হয়েছে, সীমান্তে কি আমরা অসহায়ের মতো মার খাবো, নাকি আমাদের প্রতিরোধ বা প্রতিবাদের যে ভাষা সেটা আরও সোচ্চার হওয়া দরকার? কি বলবেন আপনি? আপনাকে অনেক ধন্যবাদ। বিশ্ব পরিমণ্ডলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বাংলাদেশের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আমরা সবাই জানি। আমাদের পররাষ্ট্রনীতির মূল মন্ত্রই হচ্ছে যে সকলের সাথে আমরা বন্ধুত্ব করব, কারো সঙ্গে কাউকে আমরা শত্রুতা পোষণ করব না, কাউকে আমরা শত্রু মনে করব না। কিন্তু সেই বন্ধুত্বটা হবে পারস্পরিক সম্মান, মর্যাদা, ন্যায্যতা, ন্যায় বিচার, এই সব কিছুর ভিত্তিতে। তুমি আমার মাস্টার আর আমি তোমার সার্ভেন্ট। আমি তোমার প্রতিবেশী, আমার রাষ্ট্র কাঠামো ছোট, আমার অবস্থান ছোট, আমার ইকোনমি ছোট, পপুলেশন কম, এটা বলে তুমি আমাকে সবসময় পায়ের নিচে রাখতে চাইবা, এই যদি মানসিকতা হয় তাহলে তো বন্ধুত্ব হতে পারে না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বন্ধুত্ব সকল ক্ষেত্রেই বন্ধুত্ব হবে একটা পারস্পরিক সমতার ভিত্তিতে। কিন্তু আমরা যা দেখছি যে বিগত 16 বছরে এই সম্পর্কটা আমরা এমন পর্যায়ে নিয়ে গেছি যে 16 বছর একটা দীর্ঘ সময়। 16 বছর, এই বছরে আমরা আমাদের সরকার যে আচরণ করেছে আমাদের বৃহৎ প্রতিবেশীর সাথে, অনেকটা মনে হচ্ছে যে আমরা সাবসার্ভেন্ট ছিলাম টু দ্যাম, টু সার্ভ দেয়ার পারপাস। আমরা ওই যে পতিত সরকারের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে কিন্তু স্বামী স্ত্রীর, অর্থাৎ স্ত্রীর মতো, মানে এই ধরনের বক্তব্য আমরা শুনেছি। এবং আপনার খেয়াল থাকবে, ভারতের দিল্লির জামে মসজিদে শুক্রবারে জুমার নামাজ একটু কনগ্রেগেশন বেশি হয়, মুসল্লি বেশি আছে, স্বাভাবিকভাবে মানুষ আমাদের দেশেও হয়। আমরা শুক্রবারে জুমার নামাজের সময় আমাদের রাস্তাঘাটেও পর্যন্ত আমাদের মুসল্লিতে ভরে যায়। সেখানে রাস্তায় মানুষ নামাজ পড়ছিল, সেখানে ভারতীয় নিরাপত্তা বাহিনী বুট দিয়ে লাথি মেরে ওদেরকে উঠিয়ে দিয়েছে, রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। এখন বাংলাদেশের আমাদের মুসলমান বা আমাদের সরকার, মুসলমানদের কথা পরে বললাম, রাষ্ট্রীয় পর্যায়ে আমরা কি টুশব্দ কখনো করেছি? কোনো বিষয় নিয়েই কি আমরা কখনো করেছি এই 16 বছরে? আমরা কি যে আমাদের ন্যায্য দাবি যে আমরা বলতে পারি মুখ ফুটে, এরকম পরিস্থিতি কি আমাদের কখনোই ছিল? আমরা যা কিছু ছিল আমাদের সর্বোচ্চ বিলিয়ে দিয়েছি, এবং এই সব কিছু বিলিয়ে দিয়ে আমরা তাদের কি পেয়েছি? আমরা কিছু পাইনি, পেয়েছে সরকার। বিগত সরকার তাদের সমর্থন নিয়ে 16 বছর মানুষের ঘাড়ের উপরে বিনা ভোটে ক্ষমতায় জোর করে বসেছিল। এবং এই 16 বছরে আমরা ভারতের কোনো অন্যায্যতার প্রতিবাদ করি নাই। আমাদেরকে ভারত সহায়তা করেছে, আপনারা যদি মনে রাখেন, আমরা সবাই মনে আছে, ভারত যে আর্থিক সহায়তা করেছে কি জন্য? তাদের যে করিডোরের রাস্তাগুলো, এগুলো যাতে ঠিকমতো মসৃণ করে পাকা করা হয়, যাতে তাদের ট্রাকগুলো ঠিকমতো যেতে পারে। যে রেল লাইন দিয়ে তাদের করিডোরে, তাদের 7 সিস্টার্সে যে সকল রেল লাইন তারা ব্যবহার করে পণ্য পরিবহন করবে দ্রুত সময়ে, সেই রেল লাইনগুলো যাতে হয়ে যায় খুব দ্রুত, স্মুথলি, এটার জন্য তারা ঋণ দিয়েছে, কোনো আর্থিক অনুদানও দেয়নি। কেউ কেউ বলেন সেটা হয়েছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা সহযোগিতা করেছে। বাস্তবে তো তারা নিজেদের স্বার্থে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করবার জন্য সহযোগিতা করেছে, তাদের চিরশত্রু পাকিস্তান। আমাদের ডক্টর আকবর আলী খান প্রয়াত, উনি অর্থ সচিব ছিলেন, সরকারি উপদেষ্টাও ছিলেন। সৌভাগ্যক্রমে আমি যখন চাকরি শুরু করি তখন স্যার ছিলেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের MDS, মেম্বার ডাইরেক্টিং স্টাফ। তো উনি আমাদেরকে বাংলাদেশ স্টাডিজ পড়াতেন। চাকরির শুরুতেই ওনার কাছ থেকে আমরা কতগুলো কথা শুনেছি। তার মধ্যে এই যে মুক্তিযুদ্ধের বিষয়ে আপনি যে পয়েন্টটা এখন বলেছেন, এই পয়েন্টটা স্যার কথা বলেছিলেন। তিনি বললেন যে আমরা 9 মাসে যে স্বাধীনতা অর্জন করেছি, আর ভিয়েতনাম যে 32 বছরের স্বাধীনতা অর্জন করলো, ভিয়েতনামের স্বাধীনতাটা অনেক টেকসই, অনেক মজবুত। তারা এখন যে অবস্থানে দাঁড়িয়ে, যাদের সাথে তারা ফাইট করেছে, তারা তাদের সে অতীত সব যাত্রা বিমান ভুলে গিয়ে তোদের সাথে বাণিজ্যের জন্য সবসময় ওদের সাথে এসে আপোষ করছে, বৈঠক করছে। আর আমরা এত দ্রুত স্বাধীনতা পেয়েছি যে এই দ্রুত স্বাধীনতাটা ভারতের নিজেদের অখণ্ডতা যাতে থাকে। কারণ আমাদের মনে আছে তখন পশ্চিমবঙ্গ, বিহার, এই সমস্ত অঞ্চলে কমিউনিস্ট আন্দোলনটা বেশ মাথাচাড়া দিয়ে উঠেছিল। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, সেই দীর্ঘস্থায়ী মুক্তিযুদ্ধ গেরিলা যুদ্ধের রূপ নেয়, এবং সেখানে এই
ভারতের কয়েকটা রাজ্য যেগুলো বাংলাদেশের সাথে সন্নিবেশিত, এই রাজ্যগুলোতেও একই রকম মনোভাবের একটা মাথাচাড়া দিয়ে উঠবে। সেই জন্য ভারত কেবলমাত্র এই যে দ্রুত হস্তক্ষেপ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ তারা যে শেষ করে দিল, এটার মূল কারণটা হচ্ছে তাদের আঞ্চলিক অখণ্ডতাটাকে তারা টিকিয়ে রাখা। তো সুতরাং দুইটা আপনি যেটা বললেন, একটা তো আছে পাকিস্তান যদি ভাগ হয় দুর্বল হবে পাকিস্তান, যারা যে শত্রু মনে করে তারা দুর্বল হবে, প্লাস তাদের নিজের অখণ্ডতা থাকবে। এটা একটা কারণ ছিল বলে আমরা মনে করি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, এখন যেই ঘটনাগুলো আমরা ঘটতে দেখছি, যেই ঘটনাগুলো একের পর এক ঘটছে, বাস্তবে কি বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে? আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে একটা জরিপ, যদি মনে করেন কিছুদিন আগে আমাদের মিডিয়াতে এসেছিল, যে মার্কিন যুক্তরাষ্ট্র জরিপ করে বলেছে বিগত সরকারের সময় 16 বছরে বাংলাদেশের সংখ্যালঘুরা যতটুকু নিরাপদ ছিল তার চেয়ে অনেক বেশি এখন নিরাপদ। এই সরকার তাদেরকে আরও বেশি নিরাপত্তা দিচ্ছে। শুধু সরকার কেন দেবে, আমাদের জনগণ, আপনার মনে আছে এই দুর্গাপূজার সময় আমাদের জনগণ কিভাবে তাদের মন্দির পাহারা দিয়েছে। যা যা ঘটনা ওখানে ঘটছে, যা যা প্রপাগান্ডা চালানো হচ্ছে, এটার বিরুদ্ধে বাংলাদেশেও যদি একই রকমভাবে আমরা যদি এখন আমাদের জনগণ যদি সেই ধর্মান্ধতার কারণে যদি খেপে যেত, তাহলে আমাদের কি পরিস্থিতি কি হতো। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর যে আল্লাহ পাক আমাদেরকে, আমাদের মানুষকে সেইটুকুন সবার দিয়েছে, কারণ ইসলাম হচ্ছে ধৈর্য এবং সবারের একটা পরীক্ষা করতে হয়। এসে আমরা সবারের পরীক্ষা দিয়েছি। অন্যথায় যে ঘটনাগুলো এখন ঘটছে, ভারতীয় মিডিয়া আজকে না, সেই শুরু থেকেই জুলাইয়ের বিপ্লবের শুরু থেকেই কিন্তু তারা বাংলাদেশের আন্দোলনের বিপক্ষে একটা অবস্থান নিয়েছে। এই সব কিছুর মূল হচ্ছে যে ভারত 16 বছরে কখনো বাংলাদেশের মানুষকে বোঝার চেষ্টা করেনি, মানুষকেও বুঝেনি, মানুষের মনও বুঝেনি, মানুষের মনের ভাষাও বুঝেনি। তারা বুঝেছে কেবলমাত্র তাদের তাবেদার সরকারের স্বার্থ এবং তাদের নিজেদের স্বার্থ। নিজেদের স্বার্থেই তারা 16 বছর একটা সরকার টিকে রেখেছে, যারা তাদের সব কিছুতে হাঁ বলতে অভ্যস্ত। এই 16 বছরের না শুনতে শুনতে এখন যদি আমাদের সরকার বা আমাদের জনগণ কোনো বিষয়ে যদি না বলে, এটা তাদের আর ভাল লাগে না। ভালো না লাগার কারণে মমতা ব্যানার্জির মতো একজন বর্ষিয়ান পলিটিশিয়ান, সিজন্ড পলিটিশিয়ান, আমি অবাক হয়ে যাই, ওনার মতো একজন সিজন্ড পলিটিশিয়ানের মুখ দিয়ে যখন এই ভাষা বেরোয় যে বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করা উচিত, এই কথা, এগুলো কোনো ওই আজে বাজে পলিটিশিয়ান হলে এক কথা ছিল, কিন্তু ওনার তো একটা বিরাট শ্রদ্ধার পাত্র এবং আমরা সবাই ওনাকে চিনি যে ভেরি সিনিয়র পলিটিশিয়ান। তিনি যখন এই কথাগুলো বলেন, তখন বোঝা যায় বাংলাদেশে এই সকল আক্রমণের মূল উদ্দেশ্যটা কিন্তু আমাদের রাজনৈতিক ভারসাম্য নষ্ট করা, আমাদের দেশটাকে অস্থিতিশীল করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদেরকে হেয় করা। এবং এটা যে তারা যে কিছুটা সাফল্য যে তাদের এসেছে, এটা প্রমাণ হচ্ছে যে যুক্তরাজ্য তার নাগরিকদের বাংলাদেশ সফরের ব্যাপারে সতর্ক করে দিয়েছে, যে সতর্কতা অবলম্বন করার জন্য। ফলে তারা যা চাচ্ছে তারা কিছুটা হলেও সফল। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের মানুষ যেভাবে আবার রুখে দাঁড়িয়েছে, আমার মনে হয় যে সারা দুনিয়াই কিন্তু এখন জানছে বা জানতে পারছে যে এখানে আসলে সম্প্রীতি বিরাজ করছে। যতটুকু তারা জানছে, সত্য প্রকাশের সময় আমাদের আরো বেশি কঠোর এবং বলিয়ান হতে হবে। আমাদের সত্য প্রকাশে কোনো দ্বিধা থাকা উচিত না। যা ঘটছে এগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে, জাতিসংঘে, ইউতে, চায়নাতে, জাপানে, অস্ট্রেলিয়ায় যারা আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র আছে, যারা বাংলাদেশকে সবসময় ভালোবাসে, এদেরকে আমাদের আসলে বলতে হবে যে আসলে কি হচ্ছে এবং ভারত কেন চাচ্ছে, কি করছে। বাংলাদেশে যে কিছুই হচ্ছে না এবং বাংলাদেশের মানুষ যে আগের চেয়ে অনেক বেশি সম্প্রীতি নিয়ে বাস করছে, এই কথাটা বলার আমাদের সময় হয়েছে। হামিদ, আমরা বিরতিতে যাব, কিন্তু তার আগে আপনার কাছে আমার প্রশ্নটি ছিল, সীমান্তে কি আমরা মার খেয়েই যাব নাকি প্রতিরোধ গড়ে তোলা দরকার? আপনি যদি সীমান্তে যে প্রতিরোধ যে আমরা গড়ে তুলব, আপনি যদি এটাকে, আমি পলিটিক্স করি না, পলিটিক্স বুঝিও না, কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে বিডিআর যেটা এখন বিজিবি হয়েছে, সেই বিজিবিকে আপনি দেখেছেন বিগত 16 বছরের শাসনে এরা বর্ডারের ডিউটি বাদ দিয়ে এরা সব শহরে বিডিআরের যিনি প্রধান ছিলেন, পরে সেনাবাহিনী প্রধান হয়েছেন, তিনি যখন একজন পলিটিশিয়ানের মতো প্রকাশ্যে যখন ঘোষণা দেন যে না কিসের এখন নির্বাচন তো কয়দিন আগে হলো, এখন আর নির্বাচন হবে না, নির্বাচন কখনো, উনি যখন পলিটিক্স করেন তখন সীমান্ত তো দুর্বল হবে। এবং সেই দুর্বলতাটা সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে যখন আমাদের
নাম পরিবর্তন। বিজিবির যে বিডিআর হত্যাকাণ্ড হলো, জি। সে হত্যাকাণ্ডে কি ঘটেছে, কেন ঘটিয়েছে, কারা ঘটিয়েছে আপনি সেটা জানেন। হ্যাঁ, জাতির কাছেও পরিষ্কার। জি, আমাদের এই সেখান আলোচনা থেকেই চলবে। আমাদের এই দুর্বলতা শুরু। কিন্তু জি, আমার মনে হয় যে মানে বিজেপিকে আবার পরিবর্তন করে বিডিআর করা খুব জরুরি সেটা হয়ে করবেন দাঁড়িয়েছে। কি না করবেন সেটা হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের শুধু বিডিআর কেন বা বিজিবি কেন, আমাদের যে পুলিশ, অন্য যারা যে সকল বাহিনী আছে, যারা আমাদের সশস্ত্র বাহিনীর পাশাপাশি যারা সিভিল ফোর্স হিসাবে কাজ করছে, এই ফোর্সগুলো কিন্তু এখন তাদের আগের অবস্থানে নাই। পাশাপাশি যে আমাদের যে বিভিন্ন দেশে আপনি দেখছেন যখন এরকম ক্রাইসিস হয় তখন একটা কম্পালসারি মিলিটারি ট্রেনিং যদি আমাদের সিটিজেনদের থাকে, জি। যেটা অনেক দেশে আছে, এরা কিন্তু একটা বড় শক্তি হিসাবে তখন দেশের প্রতিরোধে কাজে আসে। তো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষের তরুণদের যে স্পৃহা এবং তাদের যে শক্তি, তাদের যে মনোবল, তারা বিগত জুলাই আগস্টের আন্দোলনের সময় দেখিয়েছে। সুতরাং আমি কিন্তু ভয় পাচ্ছি না, সেই শক্তিতে আমাদের বলিয়ান আমি হতে হবে। ভয় আমাদের পাচ্ছি এই না। এবং ওই ভারতীয় মিডিয়ার এগুলো এই প্রপাগান্ডা কোনো কাজে যারা আসবে না। শুনে তারাই শুনে, আমরা এগুলো শুনিও না, এগুলোকে পাত্তাও